বাংলা সিনেমা এখন এই যে মুখ ফিরিয়ে নিচ্ছি, আর আরেকটা বড় কারণ কি জানেন তো, সেটা হচ্ছে যে আমার মনে হয়, জানি না আমার সাথে একমত হবেন কি না, সেটা যে গল্পের অভাব। বাংলা সিনেমাতে গল্পের অভাব। আগে কি ছিল, আগে যখন সিনেমা দেখতে যেতাম, স্টার ফার বাদ দিন, একটা ভালো গল্প দেখার জন্য আমরা যেতাম। এবং তখন বেশিরভাগ সময় কি ছিল না, ওই সাহিত্য কেন্দ্রিক সিনেমাগুলো ছিল, কিংবা সিনেমার জন্য কেউ গল্প লিখছেন। আশুতোষ মুখোপাধ্যায়ের মতো উপন্যাসিক সিনেমার জন্য গল্প লিখছেন, সুবোধ ঘোষের মতো ছোট গল্পকার সিনেমার জন্য গল্প লিখছেন। এখন কিন্তু সেটা অনুপস্থিত। নমস্কার, পুরুলিয়া লিটারালি মিট 2025-এ আগত সমস্ত সাহিত্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের আলোচনার বিষয় আমার বাংলা সিনেমার সেকাল ও একাল। তো শিল্পের যে গুরুত্বপূর্ণ মাধ্যম ভাস্কর্য, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য, এগুলোর ঐতিহ্য তো সুপ্রাচীন। সঠিক তারিখ বা দিনক্ষণ দিয়ে এগুলোর জন্মক্ষণ কিন্তু নির্ণয় করা যায় না, কিন্তু সিনেমার কিন্তু একটা নির্দিষ্ট জন্ম তারিখ আছে। আজ থেকে অনেক বছর আগে যখন ক্যামেরা বা চলচ্চিত্র ছিল না, তখন মানুষ চোখ দিয়ে চলমান দৃশ্য দেখতে পেত, কান দিয়ে শুনত। তো এই দৃশ্য এবং শ্রবণের যে মিশ্রিত অনুভূতি, সেটাই কিন্তু প্রথম সিনেমা। এই যে নদী, পাহাড়, জঙ্গল, পাখির ডাক, এসবই তো সিনেমা। আজ থেকে 1000 বছর আগে আলতামিরার গুহায় যে বাইসনের ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল, তাতে কিন্তু শিল্পী 6টা পা এঁকেছিলেন। এই 6টা পা দিয়ে তিনি কিন্তু গতিশীল বাইসনকে ধরার চেষ্টা করেছিলেন। এই যে গতির অন্বেষণ, এই গতির অন্বেষণই কিন্তু সিনেমা সৃষ্টির প্রথম ধাপ। এই শতাব্দীর প্রাক্কালে মানুষ দেখলো শিল্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম সিনেমা বা চলচ্চিত্র। শক্তিশালী মাধ্যম এই জন্য যে, একটা ছোট উদাহরণ দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, চারিদিকে মৃত্যু, বিভৎসতা, একটা পরমাণু বিস্ফোরণের সাক্ষী গোটা দুনিয়া। রবীন্দ্রনাথ নেই, রোমারোলা নেই, কিন্তু জেগে আছেন একজন, কে? চার্লি চ্যাপলিন। আমেরিকা তাকে লম্পট, কামুক, ইহুদি, সোভিয়েতের দালাল যতই অভিযুক্ত করুক না কেন, উনি কিন্তু 1947 সালে তৈরি করলেন মসিয়ে ভেরদু। তো এই ভেরদু কিন্তু এখানে কোনো ভবঘুরে নয়, এই ভেরদু একজন মৃত্যু ঘাতক। মৃত্যুর মধ্য দিয়ে জীবনকে খোঁজা, মৃত্যুর মধ্য দিয়ে জীবনকে খোঁজা কিন্তু এই সিনেমার মূল জায়গা। সিনেমা শুরু হচ্ছে কবরস্থানে এবং শেষ হচ্ছে বদ্ধভূমিতে। এই যে বাঁচার জন্য তীব্র সংগ্রাম এবং ভোগবাদী সমাজের অবক্ষয়, এই সবই কিন্তু ছড়িয়ে রয়েছে সারা ছবিতে। তো এবারে আমি এই মূল প্রসঙ্গে আসি আর কি, বাংলা সিনেমার সেকাল ও একাল নিয়ে। তো প্রথমে সেকাল নিয়ে বলি। সেকাল বলতে আমি 3-এর দশক থেকে শুরু করবো বাংলা সিনেমার, কেননা চলচ্চিত্র সমালোচকদের মতে 3-এর দশক থেকে কিন্তু বাংলার স্বর্ণযুগ শুরু হয়। এই সময়ে প্রমথেশ বড়ুয়া, নিতিন বসু, দেবকী বসু, এনারা ডাবল ভার্সনে সিনেমা বানাতেন, 2 বাংলার জন্য বাংলা এবং দেশের অন্যান্য জায়গার জন্য হিন্দি। এবং একটা বিষয় লক্ষণীয়, মানে যেটা অবাক লাগে ভাবতে, যে সেই সময় কিন্তু গোটা ভারতের মধ্যে সিনেমা বানানোর খরচ এখানে অনেক কম ছিল কলকাতায়। সে কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে চলচ্চিত্রকাররা এসে কলকাতায় সিনেমা বানিয়েছেন। তার প্রমাণ হচ্ছে পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর এসেছেন একটা সময় সিনেমা বানাবার জন্য। বিপণনের একটা মস্ত বড় জায়গা ছিল। এমনও দেখা গেছে 3-এর দশকে বা 4-এর দশকে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে লাহোরের কোনো হলে। তো এই যে 3-এর দশক, এখানে কি হলো, তারপরে ফিল্ম ক্লাব বা ফিল্ম সোসাইটি নির্মাণ হলো। এবং এই কারা করলেন? সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, হরিসাধন দাশগুপ্ত। তো এই বিদেশি সিনেমার প্রতি যে একটা বিভিন্ন আলাপ আলোচনা এই ফিল্ম সোসাইটিতে কিন্তু সেই জিনিসগুলো হতো। তখন অবধি বিদেশি সিনেমা দেখার অতখানি চল ছিল না, কিছু ব্রিটিশ সিনেমা বা কিছু আমেরিকান সিনেমা দেখা হতো। কিন্তু এই পরিবর্তনটা আসে 5-এর দশক। একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং গোটা পৃথিবীর সিনেমা দেখার সুযোগ পান এই বাংলা চলচ্চিত্রকার, চলচ্চিত্রপ্রেমী মানুষরা। তখন একটা নতুন ধারণা খুব আলোড়ন তৈরি করে, সেটা হচ্ছে নয়া বাস্তবতাবাদ। এই নয়া বাস্তবতাবাদকে পুঁজি করে পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্রকাররা সিনেমা বানাচ্ছেন এবং সেটা দেখছেন আমাদের এখানকার চলচ্চিত্রকাররা। সেটা দেখে তারা অনুপ্রাণিত হলেন, উৎসাহিত হলেন এবং তারই ফলশ্রুতি কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এটা একটা অমর সৃষ্টি, বিভূতিভূষণের অমর উপন্যাস।
তো পথের পাঁচালী আমরা সবাই জানি যে শুধু এটা বাংলা সিনেমা বলে না, ভারতীয় তথা পৃথিবীর সিনেমার একটা মাইলস্টোন। এই যে এই ধরনের যে অন্য ধারার যে সিনেমার বানানোর যে একটা প্রবণতা, এটা নেপথ্যে কিন্তু অনেক ঘটনা কিন্তু ছিল। সেই সময় কিছু ঘটনা ঘটেছিল। কি সেই ঘটনা? না, আইপিটিএ বিদ্রোহ, আইপিটিএ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, নবান্ন নাটকের প্রভাব। এই নবান্ন নাটকের প্রভাব কিন্তু সুদূর প্রসারী, কেননা সেই সময় কিন্তু মুম্বাই আব্বাস বানাচ্ছেন ধরতি কি লাল ছবি। তো শুধু পথের পাঁচালী বললে কিন্তু সব শেষ হয়ে যায় না। সেই সময় কিন্তু আরো কিছু সিনেমা, যেগুলো শুধু চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়োয়নি, চলচ্চিত্র প্রেমী মানুষদের হৃদয়ে কিন্তু জায়গা করে নিয়েছে। কি সেই সিনেমা? ঋত্বিক ঘটকের অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, মৃণাল সেনের নীল আকাশের নিচে, রাত ভরে, তপন সিনহার কাবুলিওয়ালা, জিন্দের বন্দি, গল্প হলেও সত্যি। তো চলচ্চিত্র পরিচালক হিসেবে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, এই নামগুলো বললেই কিন্তু সব শেষ হয়ে যায় না। এরপরে কিন্তু আরো অনেক চলচ্চিত্রকাররা আছেন, যেমন অজয় কর, তরুণ মজুমদার, অগ্রগামী, অগ্রদূত, যাত্রিক, রাজেন তরফদার। এই যে ভাগটা চলচ্চিত্র কমার্শিয়াল বা মেন স্ট্রিমের, এনারা কিন্তু সেই চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন এবং এগুলো কমার্শিয়াল হলেও, তথাকথিত কমার্শিয়াল হলেও কিন্তু এগুলো ছক ভাঙার গল্প বলেছিল এবং যে মাটির গল্প বলা সেগুলো কিন্তু বলেছিল। একটা বিভাজন কিন্তু প্রথমেও ছিল, এখনো আছে। সেই বিভাজনটা কি আমরা জানি সবাই, যে সিনেমা দুটো ভাগে বিভাজন ছিল, প্যারালাল সিনেমা বা অন্য ধারার সিনেমা এবং কমার্শিয়াল বা মেন স্ট্রিম সিনেমা। তো ওই 5-এর দশকের পর থেকে কি হয়, যে এই দুটো ঘরানার মধ্যে কিন্তু একটা অপূর্ব মেলবন্ধন ছিল। ওই পাবলিক কালচার আর এলিট কালচারের মধ্যে কিন্তু একটা ব্রিজ ছিল। মানে একটা সিনেমা দেখে আমরা কখনোই ডিফাইন করতে পারতাম না এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আচ্ছা আপনারা বলুন তো, সোনার কেল্লা দেখে কি আমরা বলতে পারবো এটা প্যারালাল না কমার্শিয়াল? এটা একটা সিনেমা এবং দারুণ সিনেমা। তো এই যে দুই ঘরানা, এই দুই ঘরানার ঘরের ভিতরে কিন্তু অনবরত যাতায়াত ছিল চলচ্চিত্রকারদের মধ্যে। আজকে একটা উদাহরণ দিই আর কি, তারা আরো জিনিসটা ক্লিয়ার হবে। যে সাহিত্য ঘরানা থেকে উত্তম কুমারের সিনেমা হচ্ছে, সেই একই সাহিত্য ঘরানা থেকে কিন্তু সত্যজিৎ রায় সিনেমা করছেন। উদাহরণ শঙ্করের চৌরঙ্গী, চৌরঙ্গী থেকে উত্তম কুমার সিনেমা করছেন, আবার শঙ্করের একটা উপন্যাস জন অরণ্য থেকে সত্যজিৎ রায় সিনেমা বানাচ্ছে। তো এই যে দিকটা আর কি, মানে দুটো ঘরানাকে নিয়ে চলা এবং এদের অদ্ভুত একটা ব্যালেন্স। সেই জন্য ছবি বিশ্বাসের মতো একটা দিকপাল শিল্পী, তিনি একদিকে যেমন সপ্তপদী শশীবাবু সংসার করছেন, তেমনি অন্যদিকে উনি কিন্তু জলসাগর করছেন। তো এই যে একটা শৈল্পিক প্রবাহ 5-এর দশক থেকে শুরু হয়েছে, 6-এর দশকে সেটা একটা ব্যাপক আকার নেয়। একদিকে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, অন্যদিকে কমার্শিয়াল যে সমস্ত পরিচালকরা আছেন। কিন্তু 7-এর দশকের মোটামুটি শেষ দিকটাতে এসে এই প্রবাহ কিন্তু অনেকটা আটকে যায়। আটকে যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কি না, অভিজাত শ্রেণীর ওই সিরিয়াস ছবির প্রতি বিশেষ পক্ষপাত দেখা দেয়। ওই একটু আগে বললাম যে ওই পাবলিক কালচার বা এলিট কালচারের মধ্যে যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু দূরত্ব হতে শুরু করলো। 8-এর দশক যখন শুরু হচ্ছে, হ্যাঁ তাহলে কি ভালো সিনেমা তৈরি হয়নি? নিশ্চয়ই হয়েছে। 7-এর দশকের শেষে বা 8-এর দশকে নিশ্চয়ই ভালো সিনেমা তৈরি হয়েছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন কোন একক প্রতিভার নিদর্শন। 8-এর দশক যখন শুরু হলো, তখন আমরা কি দেখতে পাই না, দেখতে পাই যে ওই সৎ পুলিশ বনাম অসৎ মন্ত্রী, রবিনহুডের ধাঁচে একক সমাজ সংস্কারক কোন গুন্ডা বনাম সংঘবদ্ধ মাফিয়া দল, একান্নবর্তী পরিবারের ত্যাগ, হিংসা, প্রতারণা, এসবের মধ্যে কিন্তু আটকে থাকলো বাংলা সিনেমা। আবার একটা শূন্যতা তৈরি হয় এবং এই শূন্যতা রোধে কিছুটা হলেও এগিয়ে এসেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তার কিছু সিনেমাতে কিন্তু একটা নান্দনিক দিক উঠে আসে। ওই 50 থেকে 70-এর দশকে চলচ্চিত্রের পর্দায় আউটডোরে হেঁটে বেড়ানো যে বাঙালি, তাকে তিনি ঘরের মধ্যে নিয়ে আসেন। তা যদি সিনেমাগুলো দেখি আর কি, পরপর যদি কয়েকটা সিনেমা দেখি, দেখলে বুঝতে পারা যায় যে তিনি নতুন একটা নির্মাণ শৈলী ছিল তার সিনেমার মধ্যে। কি সেই শৈলী না, হয়তো টেবিলে দীর্ঘক্ষণ কথা বলছে চরিত্ররা, নিজেদের মধ্যে ভেঙে ভেঙে কথা বলছে, খুব আস্তে আস্তে কথা বলছে। এখন কথা হচ্ছে যে শিক্ষিত তথাকথিত আমাদের যে বাংলা মিডিয়াম, সেটা কিন্তু শিক্ষিত বা মধ্যবিত্তে অধ্যুষিত।
সে সাহিত্য হোক বা সিনেমাই হোক, কোনো ধরনের অপসংস্কৃতি কিন্তু কখনোই মেনে নেয়নি, আগেও মেনে নেয়নি, এখনো মেনে নেয়নি। সেই জন্য একজন বিখ্যাত নাম বলছি না, তার সিনেমাকে আমরা ব্যঙ্গ করি, বা যে সিনেমার ডায়লগ যত বেশি জনপ্রিয় সেগুলোকে আমরা বিশেষ একটা প্রান্তিক শ্রেণীর সিনেমা বলে তাকে ব্যঙ্গ করে এসেছি। কিন্তু তথাকথিত যে অন্য ধারার সিনেমা, যেগুলো শিক্ষিত মধ্যবিত্ত সমাজের প্রধান খাদ্য, তাতে কিন্তু এখন আমি এই সময়ের কথা বলছি, বাংলা চলচ্চিত্রে আমি এই সময় চলে এসেছি, তাতে কিন্তু সাহিত্যের ছোঁয়া অপ্রতুল, মাঝে মাঝে নস্টালজিয়া আর সীমিত দৃষ্টির পক্ষে। একটু ভেঙে বলি ব্যাপারটা না, এখন যে বাংলা চলচ্চিত্রকাররা যারা আছেন তাদের দৃষ্টিটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে, ছক ভাঙার কথা কিন্তু বলেন না। এবং এইখানে কিন্তু অনেকখানি এগিয়ে গেছে এই সময় হিন্দি সিনেমা। এগিয়ে গেছে কেন না, সমকালীন ঘটনা প্রবাহ, তা সে যাই হোক, সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি, বিতর্কিত যা কিছু বিষয় হিন্দি সিনেমায় কিন্তু উঠে আসছে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে একটা সেফ সাইড খেলার প্রবণতা পরিচালকদের মধ্যে দেখা যাচ্ছে। এর ফলে একটা কি হচ্ছে আর কি, বাংলা সিনেমা দেখার প্রতি একটা মানুষের আগ্রহ কমছে, ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হচ্ছে। হ্যাঁ, এই যে একটা জায়গা, যে খাদের কিনারা এসে যাওয়া, এখান থেকে উত্থানের নানান পথ ছিল। একটা পথ তো অবশ্যই ছিল, সেটা হচ্ছে কি স্টার সিস্টেম। এর আগে হিন্দি সিনেমা তো এরকম অনেকবার হয়েছে, কিন্তু স্টার সিস্টেমের ফলে কি হয় না, কোনো স্টার হয়তো একক দক্ষতায় বা একক নৈপুণ্যে তুলে ধরছে না নিজের ইন্ডাস্ট্রিকে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এখন স্টারের অভাব। বাংলা সিনেমা বিভিন্নভাবে বা নানা রকম ভাবে নিজের আইডেন্টিটি ফিরে পাওয়ার চেষ্টা করছে। যেমন বাকিটা ব্যক্তিগত, আসা যাওয়ার মাঝে এরকম কিছু কিছু সিনেমা আছে, কিন্তু এগুলো মূলত ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে একটা কাউন্টার স্পেসের জন্ম হচ্ছে, অন্তত সিনেমার যে ভাষা তার নিরিখে। এর ফলে কি হয়েছে না, বাংলা সিনেমা অনেক ভেঙেছে, অনেক গড়েছে, আবার ভেঙেছে। কিন্তু এত কিছু ভাঙা গড়ার পরও একটা হৃষ্টপুষ্ট যে সিনেমা প্র্যাকসিস বা সিনেমা কিন্তু তৈরি হয়নি। কি তৈরি হয়েছে না, তৈরি হয়েছে ওই অন্ধকার ঘরে অতীত হাতড়ানো বয়স্ক মা, দক্ষিণী ছবির রিমেক, 9 মাস 6 মাসে একটা ফেলুদা, একটা ব্যোমকেশ, পরকীয়ার একটা জটিল আবর্ত, এগুলোর মধ্যে কিন্তু রয়ে গেছে। আর বাংলা সিনেমা এখন এই যে মুখ ফিরিয়ে নিচ্ছি, আর আরেকটা বড় কারণ কি জানেন তো, সেটা হচ্ছে যে আমার মনে হয়, জানি না আমার সাথে একমত হবেন কিনা, সেটা যে গল্পের অভাব। বাংলা সিনেমাতে গল্পের অভাব। আগে কি ছিল, আগে আমার সিনেমা দেখতে যেতাম স্টার ফার বাদ দিন, একটা ভালো গল্প দেখার জন্য আমরা যেতাম। এবং তখন বেশিরভাগ সময় কি ছিল না, ওই সাহিত্য কেন্দ্রিক সিনেমাগুলো ছিল, কিংবা সিনেমার জন্য কেউ গল্প লিখছেন, আশুতোষ মুখোপাধ্যায়ের মতো উপন্যাসিক সিনেমার জন্য গল্প লিখছেন, সুবোধ ঘোষের মতো ছোট গল্পকার সিনেমার জন্য গল্প লিখছেন। এখন কিন্তু সেটা অনুপস্থিত। মানে আমরা অনেক সময় বলি না যে কোথায় যাচ্ছিস, না বই দেখতে যাচ্ছি। মানে সিনেমাকে আমরা কি বলতাম, বই দেখতে যাচ্ছি। তার মানে কি, যে বইয়ের যে গল্প সেটা কিন্তু আমরা সিনেমার মধ্যে চাই। সেটা না থাকার জন্য কিন্তু সিনেমার প্রতি যাই আমাদের উদাসীনতা, সেটা কিন্তু আসছে। আর পরিশেষে একটা কথাই বলি যে পাবলিক কালচার বা জনপরিষদ থেকে দাদা ভাষাটাই উঠে যাচ্ছে, বাংলা ভাষা। সেখানে কি করে আশা করব যে বাংলা সাহিত্য বা বাংলা সিনেমা গড়গড়িয়ে চলবে? আজকে বিজ্ঞাপন বলুন, টেলিভিশন বলুন, কোথাও বাংলা নেই। হ্যাঁ, এত কিছু নের মধ্যেও কি সবই কি শেষ? না, মরাগাঙে জোয়ার আসার প্রবণতা দেখা যাচ্ছে। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি এবং আরো কিছু পরিচালকের সিনেমা আমাদের ভালো লাগছে, কিন্তু এই যে বিচ্ছিন্নতা, এটা আরো ব্যাপক আকারে ধারণ করুক, সেই 6-এর দশকের মতো, 5-এর দশকের মতো। আরেকটা পথের পাঁচালী হোক, আরেকটা মেঘে ঢাকা তারা হোক, আরেকটা পলাতক হোক, আরেকটা অভিযান হোক, আরেকটা গুপিগাইন বাঘাবাইন হোক, আরেকটা ঝিন্দের বন্দি হোক। এই আশা রেখে, এই আশায় বুক বেঁধে, কারণ আমরা সবাই চলচ্চিত্রকে ভালোবাসি, আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।